গুড মর্নিং। আজকের ক্লাস তোমাদের থার্ড সেমিস্টারের বলেছিলাম আমি যে দুটো টপিক বাকি আছে। তার প্রথম একটা টপিক আমি কিছুদিন আগে তোমাদের দিয়েছিলাম, গিল্ট নিয়ে আমরা আলোচনা করছি। আজকে তার দ্বিতীয় এবং শেষ পার্ট। বিষয়টা হচ্ছে দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থা কেমন ছিল, এবং সময়কালটা তোমাদের सिलेबसের অনুযায়ী आदि मध्ययुग, अर्ली मेडिवल पीरियड। इस फेज में हमारे साउथ इंडिया में कैसे गिल्ड का जो सिस्टम था, इसके बारे में आज का क्लास होने वाला है। তো প্রথমেই বলে নিই, জাস্ট এখানে সাউথ ইন্ডিয়াতে বুঝতেই পারছো দক্ষিণ ভারতের কিছু টার্ম আছে যেগুলো তোমাদের একটু অন্য মনে হতে পারে, কিন্তু তোমরা অভ্যস্ত হবে, তোমাদেরকে পড়তে হবে। এবং শুধু এখন নয়, এই বিষয়টা আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা তোমাদের এমএ লেভেলে গিয়ে আরও ডিটেলসে তোমরা পড়বে, যারা এমএ পড়তে চাইবে, বিশেষ করে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করতে চাও তাদের। তো শুরু করি। আমরা গত ক্লাসে আমরা দেখলাম যে জাতকের সময় থেকে, মৌর্য যুগ থেকে, আমাদের গুপ্ত যুগ থেকে এবং আজ ওই পর্যন্ত আমাদের ভিন্ন ভিন্ন যে টার্ম, ভিন্ন ভিন্ন যে বণিক সংগঠন, তাদের নাম আমরা পেয়েছি এবং ওরা কি কাজ করতেন, কেমনভাবে পরিচালিত হতো সেটাও আমরা জেনেছি। तो पिछले क्लास में जो हम डिस्कस किए थे उसके बारे में ऐसे जातक स्टोरीज और वहाँ से लेके गुप्ता पीरियड तक जो गिल्ड्स हैं उसके बारे में डिटेल्स हम लोगों को शायद हमने डिस्कस किए थे। और उनका जो कार्य प्रणाली था, व्हाट काइंड ऑफ फंक्शंस, ये गिल्ड्स के अंदर क्या फंक्शन था, उसके बारे में हमने डिटेल्स में चर्चा किए थे। দক্ষিণ ভারত বলতে বোঝায় আমরা জানি বর্তমান যে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, এই যে চারটে রাজ্যের কথা বলা হচ্ছে। এখন পন্ডিচেরি হয়ে গিয়েছে এবং আমাদের এখন তো অন্ধ্রপ্রদেশ দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে, তেলেঙ্গানা হয়ে গিয়েছে আরেকটা নতুন রাজ্য। তো ঐতিহাসিকেরা, হিস্টোরিয়ানস যারা বলছেন যে দক্ষিণ ভারতেও কিন্তু গিল্ডের অবস্থান কিন্তু আদি মধ্যযুগে ভীষণভাবে ছিল এবং তাদের প্রভাব কিন্তু ভীষণভাবে ছিল। এই আদি মধ্যযুগে দুটো টার্ম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বনাশ্নু ধর্ম, অনেকে বনাঞ্চু, আমরা যদি বাঙালিরা বলি বনাঞ্চু ধর্ম। তারা বলছেন যে আদি মধ্যযুগের বিভিন্ন লিপিতে বনাঞ্চু ধর্ম এই যে টার্ম পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে গিল্ডগুলোর নিয়মাবলী। ये बनांच धर्म जो अभी जो टर्म अर्ली मेडिवल फेज जो साउथ इंडिया में है बहुत सारे लिपियों में मिला है, इसका मतलब है वहां का जो रूल्स एंड रेगुलेशंस ऑफ द गिल्ड्स, এই বণিক সংগঠনগুলো তাদের নির্দিষ্ট নিয়ম কানুন বানিয়েছিল, সেই নিয়ম কানুন অনুযায়ী ওই বণিক সংঘগুলো পরিচালিত হতো এবং এই বণিক সংগঠনগুলো দূর দূরান্তে তারা যাতায়াত করতেন এবং বাণিজ্য করতেন। এই মানে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। দক্ষিণ ভারতে 9th সেঞ্চুরিতে প্রথমবার তামিলনাড়ু অঞ্চলে পডুকোট্টাই বলে একটা এলাকায় মানে বণিক সংঘ, যেটাকে তামিল ল্যাঙ্গুয়েজে আইভোলে বলা হচ্ছে, এর প্রমাণ পাওয়া গিয়েছে, এটা গড়ে উঠেছিল। তাহলে তামিলনাড়ু অঞ্চলে পডুকোট্টাই এই এলাকাতে প্রথমবার এই যে আইভোলে বা বণিক সংগঠনের প্রমাণ পাওয়া গিয়েছে। तो ये पडुकोट्टाई के जो एरिया है तमिलनाडु के एरिया में, वहाँ पर पहली बार ये ट्रेडर्स ऑर्गेनाइजेशंस, जिसको हम लोग गिल्ड बोल रहे हैं, इसका पहला प्रमाण हम लोगों को मिला है। इसको आई होले बोला जा रहा था उस वक्त। তারপরে কি হয়েছে, বিভিন্ন লিপি ওখানে আবিষ্কার হয়েছে এবং বিভিন্ন লিপির অষ্টম থেকে শুরু করে প্রায় পরবর্তী যে 1000 বছর প্রায় মানে ধরে
নানান ধরনের যে লিপি আমরা পেয়েছি সেখানেতে বণিক সংগঠনকে নিয়ে নানান ছোট্ট ছোট্ট টার্ম পাওয়া গিয়েছে। এই টার্মগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, একটা হচ্ছে আয়ুন্নু রুবার, 2 নম্বর হচ্ছে বলাঞ্জিয়ার, 3 নম্বর হচ্ছে नाना देसी, 4 नंबर হচ্ছে नगोरत्तर। ताले जो टर्म हम लोगों को मिला है एज ए गिल्ड ऑर्गेनाइजेशंस, ये साउथ इंडिया के डिफरेंट इंस्क्रिप्शंस में एक है आयुनु रूबर, बॉलंजियर, नाना देसी, नगोरत्तर, मणिग्रामम एंड अंजुबन्नम। তো এই টার্মগুলো আমরা পাচ্ছি এবং এর থেকে এটা প্রমাণিত যে বণিক সংগঠন কিন্তু ওখানে ছিল। এদের মধ্যে কোনোটা একটা শিল্প বা একটা সামগ্রী ব্যবসার জন্য সংগঠন, আবার কোনোটা জয়েন্টের সংগঠন। আর্কিওলজিস্টরা এবং হিস্টোরিয়ানসরা এটাই বলছেন যে এই সংগঠনগুলো এরকম ছিল। দক্ষিণ ভারতের একজন বিখ্যাত ঐতিহাসিক আর চম্পকলক্ষ্মী তিনি বলছেন যে নগরাত্মার শব্দটা বাদ দিয়ে বাকি সমস্ত সংগঠনগুলোর থেকে বোঝা যাচ্ছে টার্মগুলো থেকে যে কোনো না কোনোভাবে এরা বণিক সংগঠনের সঙ্গে যুক্ত। তো ये আর चंपकलक्ष्मी जो बहुत बड़ा हिस्टोरियन है साउथ इंडिया के इकोनॉमिक हिस्ट्री के ऊपर, तो उनका मानना ये है कि नगरात्तर को छोड़ के बाकी जो टर्म हम लोगों को इंस्क्रिप्शन से मिल रहा है वो ज़्यादातर ये दिखाता है कि वहाँ पर ये ऑर्गेनाइजेशन था। মূলত আমাদের যদি দক্ষিণ ভারতের এই অঞ্চলগুলোতে দেখি তার মধ্যে দুটো জায়গাকে হিস্টোরিয়ান বিশেষ করে আর চম্পকলক্ষ্মী উনি বলছেন যে তিরুচিরাপল্লী এবং তিরুনেলভেলি পশ্চিম অংশে এই বণিক সংগঠনগুলোর আধিক্য বেশি ছিল। त्रिचुरापल्ली अंचल और तिरुनेलवेली इस 2 एरिया में ये सब जो संगठन के बारे में अभी बताए जो टर्म मिला है ये सब वहीं पर ज़्यादा था, ये इसके बारे में बताया गया है। 12th to 14th सेंचुरी एडी वो तो 9th सेंचुरी में चला गया। अब 12th to 14th सेंचुरी एडी में हम लोगों को 2-3 टर्म मिला है साउथ इंडियंस जो गिल्ड्स के बारे में पता चला है। वो है चित्रमेली पेरिया नारू। चित्रमेली पेरिया नारू একটা শব্দের ব্যবহার কিন্তু বারবার বিভিন্ন শিলালিপিতে হয়েছে। ये चित्रमेरु पेरिया नारू जो टर्म हम लोगों को बहुत सारे इंस्क्रिप्शंस में मिला है साउथ इंडिया में, ये बहुत फेमस वर्ड वहाँ पर थे उस वक्त। मतलब हम बोल रहे हैं 12th to 14th सेंचुरी एडी के बीच ये टर्म मिल रहा है। हिस्टोरियंस ये बोल रहे हैं ये वहाँ पर ऑर्गेनाइजेशन का ही टर्म है। और भी 2-3 टर्म मिला है जिसका और एक नाम है पेरिया नट्टर, और उसके बाद और एक टर्म है विषय एंड पडिनेन भूमि। তাহলে একটা হচ্ছে চিত্রমেলি পেরিয়া নাড়ু, আর একটা হচ্ছে পেরিয়া নট্টার, আর একটা হচ্ছে বিষয় বা পদিনেন ভূমি। এই চিত্রমেলি শব্দটার যদি प्रॉपर मीनिंग करा है ताले ওটা বোঝা যায় একটা সুন্দর नागल जो खेती बाड़ी करने के लिए इस्तेमाल होता है, वो उस टाइप का इसका मीनिंग निकलता है। लेकिन हिस्टोरियंस बोल रहे हैं कि ये ज़्यादातर जो ये संगठन है उस जमाने में ये एक टाइप का टैक्स कलेक्शन ऑर्गेनाइजेशन के बारे में ऐसा हो सकता है ये टर्म इस्तेमाल किया गया है। মানে দূরবর্তী মানে বণিক সংগঠনগুলো থেকে শুল্ক আদায় করার একটা সংগঠনের টাইপের এটা ওনারা বলেছেন, দক্ষিণ ভারতের ঐতিহাসিকরা বিশেষ করে বলছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে 10ম শতাব্দী থেকে দক্ষিণ ভারতে এর বাণিজ্যের পরিমাণ আমরা জানি যে চোল রাজত্বে যখন থেকে ফ্লারিশ করছে তখন থেকে কিন্তু বাণিজ্যের পরিমাণ বাড়ছে দক্ষিণ ভারতে, এবং শুধু আমাদের দেশ না দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে তার ভারতবর্ষের বাণিজ্য ছড়িয়েছিল এই চোল রাজাদের দৌলতে। तो आफ्टर 10th सेंचुरी जो एडी के बाद हमारे देश का जो साउथ इंडिया से जो बिजनेस है बहुत बड़े थे और इसके चलते हम लोगों को बहुत सारा फ़ायदा भी हुआ था।
और इसके साथ साथ ये जो संगठन है उनका भी कार्य पद्धति जो है, उसका भी जो एक्टिविटीज़, वर्किंग एक्टिविटीज़ इन लोगों का, गिल्ड्स का, वो ये भी बढ़ता गया है। এখন এবার দেখি যে এই গিল্ড সংগঠনগুলোর কাজ কি করছেন। তো এই সংগঠনগুলোর কাজ কেমনভাবে তারা এগিয়ে নিয়ে যেতেন সেই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের যে তথ্য, সেই তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে চোল রাজত্বের পডুকোট্টাই অঞ্চলে বণিক সংঘগুলি উদ্যোগে প্রথম ইরিবির পাট্টানাম বা নদী বন্দর গঠিত হয়েছিল। এখন এই বণিক সংঘগুলির উদ্যোগে নদী বন্দর, তাহলে আমরা ফার্স্ট কাজ হচ্ছে শুধু বণিক সংগঠনগুলো ওই যে বাণিজ্য পরিচালনা করছে তা নয়, এরা বন্দর গঠনও করছেন, যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে মানে চোল রাজত্বের সময় পডুকোট্টাই, এই অঞ্চলটাতে ইরিবির পাট্টানাম, যেটা তামিলনাড়ুর ওয়ার্ড, এটা হচ্ছে নদী বন্দর, যেটাকে হচ্ছে पोर्ट सिटी जिसको हम बोल रहे हैं, पोर्ट्स जिसको बोल रहे हैं, इरिबिरी पट्टनम। तो ये पडुकोट्टाई जो एरिया है वहां पर रेफरेंस हम लोगों को मिला। ये पूरा पोर्ट ये ऑर्गेनाइजेशन बना रहे हैं। इसका मतलब इन लोगों का कार्य पद्धति बहुत ही ज़्यादा फेमस हो गया था और बहुत अच्छा काम भी कर रहे थे। ডক্টর KR ভেঙ্কটরামন এবং কেনেথ হল, এই দুইজন বিখ্যাত ঐতিহাসিক চোল যুগের অর্থনীতিকে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ইরিবির পাট্টানাম, অর্থাৎ ইরিবির পাট্টানাম যেটা বন্দর, এই বন্দর নিয়ে তারা কাজ করতে গিয়ে মন্তব্য করছেন যে এই ইরিবির পাট্টানাম এর কাজ ছিল এই যে মন্দির এবং বণিক সংঘগুলো একই সঙ্গে তাদের আমদানি রপ্তানি জিনিসপত্রগুলোর এই ইরিবির পাট্টানামের মাধ্যমে আমদানি রপ্তানি করত। এবং আর চম্পক লক্ষ্মী তিনি আরেকটু এগিয়ে গিয়ে আরেকটু বর্ণনা দিয়েছেন যে চোল যুগে যেহেতু ট্রেডটা ভীষণভাবে ফ্লারিশ করছিল, এমনও দেখা গিয়েছে যে চোল রাজারা এই বণিক সংগঠনগুলোর সুরক্ষার জন্য সিকিউরিটি প্রদান করছেন, অর্থাৎ মিলিটারি সার্ভিস প্রোভাইড করছেন, মানে প্রদান করছেন এই সমস্ত বণিক সংগঠনগুলোকে। तो इसका मतलब ये आर चंपक लक्ष्मी, एक तो वो उन्होंने वेंकटरामन सर और केनेथ हॉल ने उन्होंने बोला कि जो इरिबिर पट्टनम है उसका काम ये था कि जो भी बणिक संगठन थे और जो मंदिर था साउथ इंडिया में, उनका जो डेली नीड्स होता था या बहुत सारे चीज़ों का आदान प्रदान जो है वो लोग इसके माध्यम से करते थे, इरिबिर पट्टनम से। और आर चंपक लक्ष्मी सर जो वो हैं, वो उनका ये मानना है, तो ये आर चंपक लक्ष्मी का मानना यही है कि डेली लाइफ में चोलस के जो राजा थे, इनको प्रोटेक्ट करने के लिए अपना सेना भी देते थे कि इनको सती ना पहुंच जाए, मतलब प्रोटेक्शन के लिए। तो क्यों देते थे, ये बहुत बड़ा प्रश्न है, क्योंकि राजा का इंटरेस्ट था, क्योंकि चोलस जो एडमिनिस्ट्रेशन था और क्योंकि उस जमाने में इकोनॉमी बहुत ही हद तक ये नियंत्रण होते थे ये बणिक संगठन की ओर से। কারণ চোল রাজাদের এই পার্সোনাল ইন্টারেস্ট এই কারণেই ছিল কারণ তারা খুব ভালো করে জানতেন যে বণিক সংগঠনগুলোতেই অর্থনীতি পরিচালিত হচ্ছে, অতএব তাদের অর্থনীতিও যেমন বাড়ছে এবং একই সঙ্গে সঙ্গে তাদের এরিয়া বাড়ছে। এবং চোল রাজারা দক্ষিণ পূর্ব এশিয়ার ভিন্ন ভিন্ন জায়গাতে যে তারা ভিন্ন ভিন্ন জায়গাতে যে তথ্য তারা রাজত্বর বিস্তার ঘটিয়েছেন, তো সেখানে তাদের নতুন নতুন বন্দরও এই বণিক সংগঠনগুলো কিন্তু গড়ে তুলছেন। বাণিজ্যের প্রসারে তো এই সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং শুধু ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল ট্রেড এই বণিক সংগঠনগুলো তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এর প্রমাণ তো আমরা সব জায়গাতেই পেয়েছি। তিরুমালা ইনস্ক্রিপশন থেকে আর চম্পক লক্ষ্মী ইনি বলছেন যে রেফারেন্স তুলে দেখাচ্ছেন যে আয়ুন্নুরুবার বলে একটি সংগঠন যারা ফেরিওয়ালা বিজনেস করতেন,
তাদের টার্ম পেয়েছেন। आयुर्नुरुबर যেটা হচ্ছে जो इधर उधर बिजनेस करते थे उन लोगों का, मतलब जो इधर का माल उधर, उधर का माल उधर, ये जो जैसे डेली बिजनेस होता है उस टाइप का जो ऑर्गेनाइजेशन है, तो उसका नाम है आयुर्नुरुबर। ये तिरुमला इंस्क्रिप्शंस के रेफरेंस को लेके आर चंपकलक्ष्मी जो बहुत बढ़िया हिस्टोरियंस हैं वो बता रहे हैं कि ऐसा वहाँ पर বণিক का ये संगठन था। বণিকদের এরকম একটা ভীষণ বড় সংগঠন ছিল যারা ডেলি ফেরিওয়ালা বিজনেস করতেন। আর মণিগ্রামম টার্মটা যেটা ইনি তিরুমালা ইনস্ক্রিপশনে মণিগ্রামম টার্মও আছে, ওই টার্ম থেকে এটা বোঝা যাচ্ছে যে যে এটা একটা স্থানীয় যারা বণিক তাদের এটা একটা সংগঠন। অষ্টম নবম শতাব্দীতে কেরলে এই আর চম্পকলক্ষ্মীর গবেষণা থেকেই বোঝা যাচ্ছে যে কেরলে বিদেশি বণিকদের আনাগোনা শুরু হয়ে যাচ্ছে এবং তারাও নাকি নিজেদের একটা সংগঠন বানাচ্ছেন। সে সংগঠনটার টার্ম পাওয়া গিয়েছে, সেটার নাম হচ্ছে अंजुबन्नम। अर्थात वो जो फॉरेन का जो ट्रेडर्स आ रहे हैं केरल में, वो लोग भी अपना एक ऑर्गेनाइजेशन बना लिए थे, उसका नाम है अंजुबन्नम, उसका टर्म मिला है। तो ये पहले तो हम लोग जानते थे कि इसका जो यहूदी लोग पहले आए थे, उसके बाद अरब से लोग ट्रेडर्स आए थे, इन लोगों का संगठन वहाँ पर बना हुआ था। তো মানে হচ্ছে যে দক্ষিণ ভারত জুড়ে আমরা বিভিন্ন ধরনের টার্ম পেতাম, এমনকি বিদেশি বণিকরাও আমাদের দেশে বাণিজ্য করতে এসে এই ধরনের সংগঠন তারা अंजुबन्नम যেটা বলা হচ্ছে সংগঠন কিন্তু বানাচ্ছে। আর আমরা জানি যে প্রত্যেকটা বাণিজ্য কেন্দ্রে নগরম বলে যে তার তো উপস্থিতি তো রয়েছেই, কারণ নগরম হচ্ছে স্থানীয় বণিক সংগঠন এবং যার কাজ ছিল ওই যে ওখানে পণ্য উৎপাদন কত হচ্ছে, উৎপাদিত পণ্যের মাল, উৎপাদিত পণ্যের বিপণন কিভাবে হবে, ट्रांसपोर्टेशन कैसे होगा, उसका जो क्वांटिटी क्या होगा, उस सभी चीज़ों के बारे में ये जो है नगरम जो है ये लोग संगठन के जो मतलब जो कार्यकर्ता होते थे वो लोग ये सब कंट्रोल करते थे। বণিক সংগঠনগুলি চিত্রমেলি পেরিয়ানাট্টার, এই যে শব্দটা টার্ম আমরা পেয়েছি, এই চিত্রমেলি পেরিয়ানাট্টার মানে 14th সেঞ্চুরি, আমি 10th to 14th সেঞ্চুরির কথা বলছি। চিত্রমেলি পেরিয়ানাট্টার শব্দটা আগেতে এটা সংগঠন টাইপের ছিল, সেটা কৃষকদের সংগঠন ছিল। কিন্তু চিত্রমেলি পেরিয়ানাট্টার সংগঠনটি দিনের দিন এই কার্যপদ্ধতি বাড়ছে কীরকমভাবে, কারণ এই সংগঠনটা প্রথমে কৃষকদের নিয়ে সংগঠন করছিল, এখন দেখছি বাণিজ্যতে তারা অংশগ্রহণ করছে। তারা কি ঠিক করছেন, মালের কোয়ান্টিটি, গুণগত মান, তারপরে ধরো স্ট্যান্ডার্ডাইজেশন, কত পরিমাণে শুল্ক ধার্য করা হবে যারা বণিক যাবেন আসবেন বা জাহাজ, এবং মানে প্রাপ্য কত হতে পারে, তার ফলে তার টোটাল বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন এই চিত্রমেলি যে সংগঠন। তাহলে আর চম্পকলক্ষ্মী এখানে একটা বিশেষভাবে বক্তব্য রাখছেন যে অদ্ভুতভাবে একটা দেখো কৃষকদের সংগঠন চিত্রমেলি, সে নাকি বিজনেসে ইনভলভ করছে এবং কিভাবে বিজনেসটা কৃষির সঙ্গে যুক্ত হচ্ছে এই টার্মের মাধ্যমে, চিত্রমেলি সংগঠনটার মাধ্যমে स्पष्टभावे किंतु बोझा जाच्छे। ताहले चित्रमेली जो ये टर्म जो हम लोगों को मिला है, ये पहले फार्मर्स का ऑर्गेनाइजेशन हुआ करता था, लेकिन बाद में जाके ये लोग भी बिजनेस में घुस रहे हैं। और ये लोग, इन लोगों का काम था, ये संगठन का भी काम था, वो जो कितना माल आएगा, कितना माल बंदर में आएंगे, बंदर में जाएंगे, और उसका स्टैंडर्डाइजेशन क्या होगा, उसका जो टैक्स जो मतलब जो शुल्क होते हैं उसका कितना पड़ेगा, सब विषय में ये लोग दखलदारी करने लगे। आर चंपकलक्ष्मी का मानना है कि इस चित्रमेली संगठन से पता चलता है कैसे इंडस्ट्री मतलब जो ट्रेड कैसे कृषि मतलब फार्मिंग सिस्टम्स को भी अपनी ओर खींच रहा है और इसका ऊपर भी प्रभाव डाल रहा है, इसके बारे में पता चल रहा है। तो दीर्घ कয়েক শতক জুড়ে আমাদের যে বণিক সংগঠনগুলোর প্রভাব দক্ষিণ ভারতে বা আইভোল, যেগুলো আইভোলে বলা হচ্ছে টার্মটা, তো প্রভাব কিন্তু দক্ষিণ ভারতে ছিল। তবে সবার যে এক ধরনের কাজ ছিল সংগঠনগুলোর এমনটা কিন্তু নয়। কোনো কোনো ক্ষেত্রে
কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম যে একটা 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 সম্প্রদায়ের সংগঠনও আছে, আবার কখনো কখনো অনেকগুলো সংগঠনদেরও কাজ কিন্তু আছে। তাই চিত্রমেলি সংগঠনটা যে অত্যন্ত ভাইটাল ছিল, এটা কিন্তু তোমরা যারা এমএ পড়বে তারা আরও ডিটেলসে পড়বে, সাউথ ইন্ডিয়ান ইকোনমি যখন পড়বে। তো এটা হচ্ছে বণিকদের সংগঠন। তো এটা একটা অত্যন্ত ভাইটাল জিনিস আর্লি মেডিভেল পিরিয়ডের সাউথ ইন্ডিয়ার জন্য। দক্ষিণ ভারতে যখন চোল রাজারা রাজত্ব করছেন, বিশেষ করে রাজরাজ থেকে শুরু করে রাজেন্দ্র চোল, মানে 985 টু 1044, এই সময়কালটাতে দক্ষিণ ভারতের কাবেরী নদীর উত্তর ভাগে তলাক্কাট এবং আরেকটা দক্ষিণ দিকে মুডিকন্ডান, দুটো দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রের প্রমাণ পাওয়া গিয়েছে। তাহলে এই বাণিজ্য কেন্দ্রটা পরবর্তীকালে এই দুটো এক সিটি কে রূপ মে আ রা হ্যায়, মানে বাণিজ্য কেন্দ্রটাকে শহর রূপে আত্মপ্রকাশ হচ্ছে, যার নাম হয়ে যাচ্ছে আইয়াপল্লিল কাট্টুর আর সিরাবল্লী। আইয়াপল্লী কাট্টুর আর সিরাবল্লী, এই দুটো পালাক্কাড এবং মুডিকন্ডান, যেটা কাবেরী নদীর উত্তর এবং দক্ষিণ ভাগে অবস্থান করছে, এরা পরবর্তীকালে শহর হিসেবে আত্মপ্রকাশ করছে এবং সংরক্ষিত বাণিজ্য নগরী, শহর বলতে বাণিজ্য নগরী, ट्रेड सेंटर्स के रूप में ये उभर रहे हैं ड्यूरिंग द टाइम ऑफ ये राजराज फर्स्ट एंड चोला, राजेंद्र चोला। इस टाइम में ये दो एक ट्रेड सिटी ऐसे करके उभर के आया, ऐसा प्रमाण हम लोगों को मिला है। और 12th और 13th सेंचुरी में ऐसा देखा गया है कि ये लोग जो संगठन होते थे, ये लोग भाड़े में भी सिक्योरिटी वाले को लेते थे, और उन लोगों का जो सैलरी है, इसका जो प्रॉफिट मिलता है, इसका 1% उन लोगों को भी दे देते थे। तो ऐसा इससे पता चलता है कि ये जो ऑर्गेनाइजेशन था, ये बहुत ही अपने आप बहुत ही इंडिपेंडेंट होने लगे, धीरे धीरे इंडिपेंडेंट के रास्ते पे चलने लगे, और इसका प्रभाव साउथ इंडियन इकोनॉमी में पड़ने लगा। तो কারণ এখানে আমরা যখনই দেখছি যে এরা নিজেরা ভাড়াটিয়া সৈন্য নিয়োগ করছেন, এদের 1% যে প্রফিট হচ্ছে সংগঠনগুলো, তাদের 1% প্রফিটটা ওদেরকে দিচ্ছেন যারা সিকিউরিটি কাজ করছেন। তাহলে অনেক সময় তারা অনেক সময় নয়, আদি মধ্যযুগে দ্বাদশ ত্রয়োদশ শতাব্দী থেকে তারা নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন, এবং ওখানে রাজাদের যে মুখের দিকে তাকিয়ে থাকবেন, রাজা কি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে তারা ওয়েট করছেন না। যেমনভাবে মৌর্য যুগে যেটা দেখা গিয়েছিল, সেটা তো সেন্ট্রালাইজ সিস্টেমস, এমনকি গুপ্ত যুগে তো এটা কিন্তু রাজারা কিছু কিছু ক্ষেত্রে ইনভলভ থাকতেন। এবং আমি তোমাদের ওই ভিডিওটাতে বলেছিলাম যে রাজারা অনেক সময় পরামর্শ দিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন গিলগুলোতে। তাই এরা নিজেরা শুল্ক ধার্য তো করছেন, এবং আস্তে আস্তে কি হচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেট আপ, তাতেও নাকি এদের অংশগ্রহণ হতে শুরু হয়েছে দক্ষিণ ভারতে। তাই বণিক সংগঠনগুলোর ক্ষেত্রে আমরা নানা ধরনের কারিগরি সংগঠনও লক্ষ্য করতে পারি 13-14 সেঞ্চুরিতে আমাদের দক্ষিণ ভারতে, বিশেষ করে কাঞ্জিবরমেতে যারা তন্তুবাই রয়েছেন, মানে আমরা তো জানি কাঞ্জিবরম শাড়ির জন্য ভীষণ বিখ্যাত। ওখানে কাইল কোল্লাস এবং সলিয়াস বলে দুটো তন্তুজ সম্প্রদায়ের সংগঠন রয়েছে। সেই সংগঠনটার নাম হচ্ছে মহানাড়ু, যেটা ওটা কন্ট্রোল করেন, এবং এটা কিন্তু জাতীয় সংগঠন একটা তৈরি করার চেষ্টা তারা করেছিলেন সেই সময়, এবং অত্যন্ত সফলতার সঙ্গে সে কাজ করেছেন। তাহলে একটা জিনিস কনক্লুশনে আমরা এটা বলতে পারি যে 9th সেঞ্চুরি, 8th সেঞ্চুরি, 9th সেঞ্চুরি থেকে শুরু করে 14th সেঞ্চুরি পর্যন্ত ধীরে 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 এই বণিক সংগঠনগুলোর প্রভাব কিন্তু দক্ষিণ ভারতের অর্থনীতিতে যেমন পড়েছে, একই সঙ্গে সঙ্গে বাণিজ্যিক আর্থিক বিকাশ তো হয়েইছে, এবং কোনো কোনো জায়গাতে এরা যেন আরও প্রভাব রাজনীতির সঙ্গে এবং তাদের যে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, এমনটা আদি মধ্যযুগের যে সাউথ ইন্ডিয়ান ইকোনমি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। अर्थात हम ये बोल सकते हैं कि जितना समय बढ़ता गया साउथ इंडिया में, ये जो टर्म हम लोगों को मिला, ये जो ट्रेडर ऑर्गेनाइजेशन है, ये सब लोगों का, ये इन सब ऑर्गेनाइजेशंस का इम्पोर्टेंस बढ़ने लगा, और ऐसे तो इन लोगों के चलते साउथ इंडिया की जो इकोनॉमी है वो बढ़ने लगा। उसके चलते चलते इन लोगों का एडमिनिस्ट्रेशन में भी इनका हाथ बढ़ने लगा। मतलब एडमिनिस्ट्रेशन, जो राजा और जो प्रशासन
तो उसके उसके ऊपर भी इन लोगों का प्रभाव भी धीरे धीरे बढ़ने लगा था। তো এটা তোমাদের সিলেবাসে আছে, তোমরা একটু তোমাদের যারা রণবীর স্যারের বই পড়ছো এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া, এছাড়া ওই বইটাতে খুব সুন্দর আছে। আর এছাড়া দিলীপ দিলীপ গঙ্গোপাধ্যায়ের বইয়েতেও রয়েছে। তো তোমরা একবার দেখে নিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এবং আবার বারবার বলছি, এটা জাস্ট পড়ার জন্য, কারণ তোমরা যারা এমএ পড়বে ভবিষ্যতে কিন্তু এই টপিক কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তাই এখন আপাতত কিছুটা জেনে রাখলে এবং তোমাদের এক্সামে যদি 5 মার্কসের আসে যে দক্ষিণ ভারতের বণিক সংগঠনগুলির বিবরণ দাও, তো অতি সহজে তোমরা নিজেরা নোটপত্র করতে পারবে এবং বুঝে নিতে পারবে এবং উত্তর আশা করি লিখতে পারবে। এ আশাই আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। থ্যাংক ইউ।